হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ ভিডিও। আজকে আমরা ডিসকাস করব দেশের বাইরে পড়তে যাওয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হলো হাউ টু চুজ ইউনিভার্সিটিজ। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি, কোন বিষয়গুলো আমাদের করা উচিত না, কোন জিনিসগুলো আমাদের করা উচিত না ইউনিভার্সিটি চুজ করার সময়। অলরাইট, সো দুইটা আসলে ইন্টাররিলেটেড, কি করবো আর কি করবো না। তো এনিওয়ে, শুরু করা যাক। প্রথমত হলো, আমরা যখন ইউনিভার্সিটি চুজ করি সবার আগে আমরা কি খেয়াল করি, ইন মোস্ট কেসেস যারা শুধুমাত্র ইমিগ্রেশন পারপাসে যেতে চাচ্ছি তারা ছাড়া, যারা আসলে পড়তেও যেতে চাচ্ছি প্লাস অন্যান্য উদ্দেশ্য আমাদের থাকতে পারে, সেগুলো ভিন্ন ব্যাপার। সেটা হলো যে আমরা হয়তো গুগল করি যে টপ ইউনিভার্সিটিজ, মানে শুধু ইউনিভার্সিটির আমরা র্যাঙ্ক দেখি। ওয়েল, দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট থিং, যেটা আমরা কনসিডার করব ইউনিভার্সিটির র্যাঙ্ক। তবে শুধুমাত্র ইউনিভার্সিটির র্যাঙ্কের চেয়েও আমাদের কিছু বিষয় বিবেচনা করতে হবে। সেটা হলো, এবং সেটা শুধু আমরা আমাদের জন্য বিবেচনা করব তা না, আমি যখন আমার এসওপি লিখবো, আমার পার্সোনাল স্টেটমেন্ট লিখবো, সেখানেও সেটা একটা রিফ্লেকশন থাকবে যে আমি আসলে এই উদ্দেশ্যে ইউনিভার্সিটিটা চুজ করেছি। এবং এটা মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। সেটা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে হতে পারে, পোস্ট গ্রাজুয়েট, মাস্টার্স, পিএইচডি, যে কোনো প্রোগ্রামে হতে পারে। তো আমি যখন ইউনিভার্সিটি চুজ করছি, ঠিক আছে, আমি আগে ওভারঅল একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখে নিলাম। তারপরে যেটা মুখ্য বিষয়, সেটা হলো আমি যে সাবজেক্টটা পড়তে যেতে চাই, যে প্রোগ্রামে আমি পড়তে যেতে চাই, সেটার স্ট্রেংথ কেমন। ফর এক্সাম্পল, ধরে নিই কোনো একটা ইউনিভার্সিটি ওভারঅল র্যাঙ্কিং, আমি যে র্যাঙ্কিংয়ে খুঁজছি সেই র্যাঙ্কিংয়ে হয়তো টপ 10-এ আছে, কিন্তু আমি যে প্রোগ্রামে পড়তে যেতে চাই সেটার হয়তো তাদের স্ট্রেংথ ততটা না। ফর এক্সাম্পল, তারা মেবি 50 ঊর্ধ্ব বা 20 ঊর্ধ্ব এরকম কোনো পজিশনে আছে। অ্যাগেন, এইরকম 50, 20, 100 র্যাঙ্ক এগুলো মোটেও ব্যাপার না। স্টিল আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমি যে প্রোগ্রামে যেতে চাই সেটার স্ট্রেংথ কেমন, সেই প্রোগ্রামে ওই ইউনিভার্সিটিতে বা ওই ডিপার্টমেন্টে কেমন রিসার্চ হয়। সেখানে কিছু ট্যাব থাকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে, যে রিসার্চ বা রিসার্চ এরিয়াস বা ফ্যাকাল্টি, তাদের প্রোফাইলে গেলে আমি দেখতে পাবো যে তারা কোন বিষয়গুলো নিয়ে ডিসকাস করছেন। বিশেষ করে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের ক্ষেত্রে তো আমি যে প্রিভিয়াস আমি আমার এসওপিতে যেগুলো লিখবো, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা একাডেমিক রেকর্ডস, বা আমি প্ল্যান করছি ভবিষ্যতে করতে চাই, যেটা নিয়ে রিসার্চ করতে চাই, বা আমার রিসার্চ প্রপোজাল, সব কিছুর সাথে সেটার স্ট্রেংথ থাকতে হবে। অনেক সময় কী হয়, এবং এটা কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে উল্লেখও করা থাকে যে কোনো একজন অ্যাপ্লিকেন্ট হয়তো খুবই পটেনশিয়াল, তিনি হয়তো ফর এক্সাম্পল তিনি একটা টপ 5 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে অ্যাকসেপ্টেড হবেন, কিন্তু হয়তো টপ 50-র একটা ইউনিভার্সিটিতে, মানে 50th একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে উনি হচ্ছে না। তার মানে এই না যে অ্যাপ্লিকেন্ট হিসেবে ওনার ক্রেডিবিলিটি নাই বা উনি এলিজিবল না, রাদার তার রিসার্চ ইন্টারেস্টটা বা তিনি যেটা এক্সপ্রেস করেছেন সেটা ওই ডিপার্টমেন্টের বা ওই ইউনিভার্সিটির স্ট্রেংথের সাথে বা রিসার্চ এরিয়ার সাথে মিলছে না। তো এই জন্য আমাকে দেখতে হবে যে আমি আসলে কি পড়তে যেতে চাই। আবার অনেক সময় একই, ফর এক্সাম্পল, কোনো একটা পার্টিকুলার প্রোগ্রাম, যে বিবিএ হতে পারে বা কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর হতে পারে বা মাস্টার্স, যে কোনো প্রোগ্রাম হয়তো সব ইউনিভার্সিটিতে মোরলেস এই প্রোগ্রামগুলো আছে, একই টাইটেলে আছে, কিন্তু দেখতে হবে যে এক একটা ইউনিভার্সিটিতে হয়তো তাদের কিছু কোর্সেস ভিন্ন আছে। বা যেমন আমার ক্ষেত্রে আমি যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি যখন মাস্টার্স অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সে করি, তখন আমি যখন ইউনিভার্সিটি সার্চ করছিলাম, তখন দেখতে দেখতে আমি কিছু ইউনিভার্সিটি পাই যেগুলো হয়তো আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি তার চেয়ে অনেক বেশি প্রেস্টিজিয়াস বা একাডেমিকলি প্রেস্টিজিয়াস, এটা একটা ক্লিশে ওয়ার্ড। কিন্তু আমি একটা কোর্স পড়তে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ফরেনসিক লিঙ্গুইস্টিক্স। সো সেইটা অনেক ইউনিভার্সিটিতে অফার করে না, কিন্তু আমি যে ইউনিভার্সিটিতে গেছি, আলটিমেটলি ইউনিভার্সিটি অফ সাসেক্স, সেখানে যে ফরেনসিক লিঙ্গুইস্টিক্স আমার নেওয়ার অপশন ছিল, অ্যান্ড আলটিমেটলি আই অডিটেড দ্যাট কোর্স। আমি সেটা ক্রেডিটেড কোর্স করিনি, আই জাস্ট অডিটেড দ্যাট। সো আই কনসিডার দ্যাট থিং অ্যাজ ওয়েল। তো আমাকে দেখতে হবে যে আমি যে কোর্সগুলো, মডিউলগুলো পড়তে যাচ্ছি, যেমন অ্যাজ এ প্রফেশন আমি যখন এডুকেশনাল কনসালটেন্ট হিসেবে বিভিন্ন অ্যাপ্লিকেন্টের সাথে ডিসকাস করি, কনসাল্ট করি, অনেকেই বলে যে ঠিক আছে, আমি অ্যাকাউন্টিং রিলেটেড কোর্সগুলো করতে চাই না, বা আমার এগুলোতে উইকনেস আছে, বা ম্যাথ রিলেটেড এগুলোতে উইকনেস আছে। তো আমাদের তখন দেখতে হয় যে তার জন্য আসলে বিবিএ প্রোগ্রাম হলেও, বা যে প্রোগ্রামে হয়তো অন্য ইউনিভার্সিটিতে সেখানে হয়তো ম্যাথের বা অ্যাকাউন্টিংয়ের ইন্টেন্সিটি একটু কম, কিন্তু আরেকটা ইউনিভার্সিটিতে হয়তো বেশি। এই বিষয়গুলো অবশ্যই কনসিডার করা দরকার। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, লোকেশন। এখন লোকেশন আমি যদি বলি যে আমার ইউনিভার্সিটি চুজ করা প্রাইমারি লোকেশন, তাহলে আমার কাছে লোকেশনটা অ্যাজ ইম্পর্টেন্ট মনে হয়। লোকেশন তার কারণ হলো যে আমি আলটিমেটলি সেখানে থাকবো, পড়াশোনা করবো, সেখান থেকে কনভেনিয়েন্স সব কিছু, সেখান থেকে যাওয়া আসার ব্যাপার, সেখানকার নেটওয়ার্কিংয়ের ব্যাপার, জব অপরচুনিটিসের ব্যাপার, পার্ট টাইম জবের ব্যাপার, সেখানকার কালচার, আমার যদি কোনো কালচারাল কনসাসনেস মানে ইস্যুস যদি থেকে থাকে, কনসার্ন যদি থেকে থাকে। ফর এক্সাম্পল, প্রথম কথা হচ্ছে যে সেটা আসলে কি একটা আরবান সেটিং নাকি সেটা একটা রুরাল সেটিং। যেমন পার্সোনালি আমার প্রেফারেন্স হচ্ছে আরবান সেটিং। ইন মোস্ট কেসেস আই প্রেফার
সিটি টাইপ এরিয়াস, যেখানে একটু মেট্রো ভাইব আছে। আবার অনেকের প্রেফারেন্স থাকতে পারে ওয়েল আমি খুব মেট্রো সিটিতে যাবো না, লাইক নিউ ইয়র্ক বা লন্ডন, এগুলোতে খুব বেশি অনেক ওভার ক্রাউডেড, এগুলো আমার পছন্দ না। রাদার আমি একটু সাবাবে বা একটু ছোট শহর, নিরিবিলি শহর, সেখানে যেতে চাই। ইট কুড বি ম্যানচেস্টার, ইট কুড বি ব্রাইটন, ইট কুড বি কভেন্ট্রি, যে কোনো জায়গা হতে পারে। তো এটাও একটা লোকেশন। আবার দেখতে হবে যে আমি যেখানে আছি সেটাতে, যেমন বড় সিটিতে থাকার একটা অ্যাডভান্টেজ যদি আমি বলি, তাহলে পরের ধাপটা স্পষ্ট হয়ে যাবে যে বড় সিটিতে থাকার সেখানে প্রায় বিভিন্ন টকস বা সেমিনার কনফারেন্সের আয়োজন হচ্ছে, বা সেখানে জব অপরচুনিটি সাধারণত বেশি থাকে। যদি কলকারখানা বেশি থাকে তাহলে অবশ্যই সেখানে পার্ট টাইম বা ফুল টাইম জবের অপরচুনিটিস বেশি থাকবে, নেটওয়ার্কিং এর অপরচুনিটিস বেশি থাকবে। আবার সেখান থেকে আবার যদি সেটা একেবারে সেন্টার বা হাব নাও হয়ে থাকে, সেখান থেকে আমার সেন্টার বা হাবে যাওয়ার জন্য বা ক্যাপিটালে যাওয়ার জন্য বা মেজর সিটিতে যাওয়ার জন্য সেখানকার যাতায়াত দূরত্ব কেমন, সেটা আসলে প্র্যাকটিক্যাল কিনা। ফর এক্সাম্পল আমি যদি প্ল্যান করি আমি একটা সিটিতে থাকবো, সেখান থেকে আমি প্রতি সপ্তাহে লন্ডনে যেতে চাই। এখন সেখান থেকে যদি লন্ডনের ট্রাভেল ডিস্টেন্স হয় ফর এক্সাম্পল ট্রেনে 6-7 ঘন্টা, তাহলে আমাকে এটা ভাবতে হবে যে আমি প্রতি সপ্তাহে আসলে 6-7 ঘন্টা যাতায়াত, মানে একবার যেতে তারপরে আবার আসার জন্য 6-7 ঘন্টা আমি আসলে ব্যয় করতে পারবো কিনা। সো লোকেশন আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট থিং। আবার সেটা ব্রড স্কেলে লোকেশন থাকতে পারে দেশ, যেমন ইট কুড বি কানাডা, ইউকে নাকি ইউএসএ। দেশের ক্ষেত্রে অন্যান্য কনসিডারেশন আমরা থাকে, সেগুলো সাবজেক্ট টু আদার ভিডিওস। তো যেমন যদি ইউএসএ বড় দেশের কথা আমরা বলি, সেখানে বিভিন্ন স্টেটের বিভিন্ন ওয়েদারের ব্যাপার থাকে, যে আমি একটু কি বেশি ঠান্ডা চাচ্ছি নাকি আমি একটু, যেহেতু ট্রপিক্যাল দেশ থেকে যাচ্ছি আমি খুব বেশি ঠান্ডা টলারেট করতে পারি না, আই হ্যাভ সাম মেডিকেল কন্ডিশনস, বা কোথাও আমি চাচ্ছি যে একটু আমার দেশের লাইক বাঙালি কমিউনিটি বা ডায়াসপোরা একটু যেখানে বড় সেখানে আমি যেতে চাচ্ছি, নাকি আমি একটু যেখানে বাঙালি কমিউনিটি কম বা অ্যানোনিমাস থাকা যাবে সেই জায়গাগুলোতে আমি থাকতে চাচ্ছি। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক লোকেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট কনসিডারেশন হোয়াইল চুজিং ইউনিভার্সিটিজ অর প্ল্যানিং টু স্টাডি প্রফেশনস। এর পরের যেটা ব্যাপার সেটা হলো যে আমার আসলে ল্যাব অপরচুনিটিটা দেখতে হবে। বিশেষ করে আমি যদি রিসার্চ প্রোগ্রামে যেয়ে থাকি বা সায়েন্স ডিসিপ্লিনের সায়েন্স ফ্যাকাল্টি প্রোগ্রামগুলোতে, যে সেখানে আসলে ল্যাব ফ্যাসিলিটি কেমন, আমি যে ল্যাবে কাজ করতে যাচ্ছি সেটা আসলে সেখানে আছে কিনা, বা সেখানকার ল্যাব অপশনগুলো কেমন, সেখানকার ল্যাব থেকে কেমন অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকে, বা যদি ল্যাব থাকে সেই ক্ষেত্রে ল্যাবে অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়ারও একটা সুবিধা থেকে থাকে। সোজা কথায় রিসার্চের অপরচুনিটিটা কেমন সেখানে। অলরাইট, তো এটা অবশ্যই ভাবতে হবে। অ্যান্ড দ্য ফাইনাল থিং আমার মনে হয় যে সেটা হচ্ছে ফান্ডিং। ফান্ডিং অফকোর্স এটা একটা ইম্পর্টেন্ট থিং। ফান্ডিং দুইভাবে আমরা ভাবতে পারি। একটা ফান্ডিং হচ্ছে যে ঠিক আছে আমি এক্সটার্নাল স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছি, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি যদি ইউনিভার্সিটির ফান্ডিংয়ের কথা ভেবে থাকি, সেটা ফান্ডিং যে এই ইউনিভার্সিটি আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বা কেমন স্কলারশিপ দিয়ে থাকে, এটা একটা অর্থ হতে পারে। এখন বলে রাখি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলতেও কিন্তু আসলে জেনারেলাইজ করা পসিবল না, কারণ স্কলারশিপগুলো সাধারণত কোর্স প্রোগ্রাম বা কান্ট্রি স্পেসিফিক। তো সেখানে যদি আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটের স্কলারশিপ ফাইন্ডারে যাই, ওয়েবসাইটে, সেখানে আমরা দেখবো যে আমার কোন দেশের আমি মানে হোম অফ ডমিসাইল, আমি কোন দেশে থাকি বা পড়াশোনা করি, কোন দেশে থাকি মূলত সেটা সিলেক্ট করার অপশন আছে। তারপর আমাকে দেখতে হবে কি প্রোগ্রামে যেতে চাচ্ছি, তখন আমি যদি ফিল্টার করি দেখবো আমার জন্য কি কি পসিবল স্কলারশিপ বা ফান্ডিং অপরচুনিটিস আছে, সেগুলো আমি দেখতে পারি। হ্যাঁ, দ্বিতীয়ত দেখতে হবে ওভারঅল সেই ইউনিভার্সিটি রিসার্চ ফান্ডিং কেমন। এটা আমরা উইকিপিডিয়াতে গেলেই দেখতে পারি যে কোনো ইউনিভার্সিটির কত মিলিয়ন পাউন্ড নাকি কত বিলিয়ন পাউন্ড রিসার্চ গ্রান্ট, সেগুলো আমি দেখতে পারি। অথবা অন্যভাবে আমি যদি বলি যে এর আগে যে পয়েন্ট আমরা ডিসকাস করছিলাম ল্যাব, সো ল্যাব থেকে আমরা সবসময় অনেক সময় অনেক অ্যাসিস্ট্যান্টশিপ পেয়ে থাকি, যে আমি কোনো একটা ল্যাবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, সেখান থেকে আমি কিছু হেল্প পেয়ে থাকি। সো এই ফান্ডিং অফকোর্স এটা একটা ক্রুশাল ব্যাপার, ঠিক আছে। অথবা আমি পড়াশোনা শেষে আমি যদি সেখানে আবার পিএইচডি করতে চাই বা আমি পোস্টডক করতে চাই, অর্থাৎ রিসার্চ রিলেটেড কোনো পজিশনে থাকতে চাই, তারা কেমন ফান্ড দিয়ে থাকে, বা প্রত্যেকটা দেশে কিছু এক্সটার্নাল ফান্ডিং এজেন্সিজ বা কোম্পানিজ বা বডিজ থাকে, যে দেখতে হবে সেই ইউনিভার্সিটি থেকে কেমন সেই, ফর এক্সাম্পল ইউকের জন্য, ইংল্যান্ডের জন্য এইচআরসি যে গ্রান্টগুলো দেখতে হবে কোন ইউনিভার্সিটি সেগুলো বেশি পেয়েছে, বা বিভিন্ন রকমের বিভিন্ন সায়েন্সের জন্য, হিউম্যানিটিসের জন্য, বিজনেস স্টাডিজের জন্য বিভিন্ন এজেন্সিজ বা কোম্পানিজ আছে, যে আমার সেই ইউনিভার্সিটি থেকে কতজন ফ্যাকাল্টি এরকম ফান্ড বা গ্রান্ট আগে পেয়েছেন, বা অন্য ইউনিভার্সিটি থেকে কেমন অপরচুনিটি। সো ওভারঅল ফান্ডিং is an important area of research while planning to study abroad, right? তো
তো এই বিষয়গুলো মোরলেস মাথায় রাখা দরকার। এছাড়াও আমি যখন এই বিষয়গুলো কনসিডার করব, এর সাথে আরও ছোটোখাটো মাইক্রো বিষয়গুলো চলে আসবে যেগুলো আমরা অটোমেটিকলি নিজেই সলভ করতে পারবো। সেক্ষেত্রে পার্সোনাল প্রেফারেন্স থাকে, আমার ওভারঅল একটা বাজেটিংয়ের ব্যাপার থাকে। অনেকের ক্ষেত্রে থাকতে পারে যে আমি শুধুমাত্র ইউনিভার্সিটি র্যাঙ্কিং ডাজেন্ট ম্যাটার, ইউনিভার্সিটি কোর্স কী হচ্ছে না হচ্ছে ডাজেন্ট ম্যাটার, আমাকে খুব ইজি এবং খুব সস্তা, মানে সস্তা বলতে ইন সেন্স যে অন্যান্যগুলোর তুলনায় টিউশন ফি কম, সেখানে আমাকে পাঠিয়ে দেন বা সেখানে আমি যেতে চাই। তো সেটা একটা ভিন্ন প্রেফারেন্স। অনেকের প্রেফারেন্স হচ্ছে ঠিক আছে আমার আগে আমার ইউনিভার্সিটি বা প্রোগ্রামটা মুখ্য, বা সেখানকার রিসার্চ স্ট্রেংথ বা রিসার্চ ইন্টেন্সিটি সেগুলো মুখ্য। বা অনেকে বলে না ঠিক আছে মোটামুটি একটা মধ্যপন্থা আমরা অবলম্বন করি, মোটামুটি একটা ইউনিভার্সিটিতে যাবো প্লাস আমার সেখানে থেকে যাওয়ার ইচ্ছা। আসলে থেকে যাওয়ার ব্যাপার সেটা সাবজেক্টিভ, completion of my study and meeting other criteria। তো সেগুলো তো আলটিমেটলি আমি পরে প্ল্যান করতেই পারি, কিন্তু ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে এটা আমার আসলে ভাবা দরকার যে আমাকে আসলে ফাইন্যান্সটা আগে ফার্স্ট প্রায়োরিটি কনসিডারেশন, নাকি আমার ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কনসিডারেশন, নাকি দুইটাই আমি কী অবস্থায় যাবো। সো এই বিষয়গুলো প্রাইমারি যেগুলো আমরা ডিসকাস করলাম এগুলো ডিসকাস করতে দেখবেন যে বাকিগুলো আপনি সর্ট আউট করতে পারছেন। যদি স্টিল ইফ ইউ নিড এনি অ্যাসিস্ট্যান্স আই এম অ্যাভেলেবল ফর 1-to-1 কনসালটেশন, আপনি সেটার জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া ইমেইলে কমিউনিকেট করতে পারেন, অথবা our team will be happy to help you throughout the process. And thank you. See you in the next video. Take care.